মানে আমি একটা প্রশ্ন করব, আমি নিজে মেডিটেশন করি, আমি চেষ্টা করি রোজ অন্তত 10 মিনিট যতই ব্যস্ততা থাকুক মেডিটেশন করা। এবার আমি যেভাবে মেডিটেশন করি সেটা হচ্ছে আমি একটা মুদ্রা নিই, বা হাতটা নিচে রাখি, ডান হাত ওপরে রাখি, নর্মাল বসি, স্পাইনাল কর্ড স্ট্রেট রাখি আর চোখটা বন্ধ করি। আর শুরুতে অনেকে বলে এটা যে মেডিটেশন করতে খুব প্রবলেম হয়, আমারও খুব প্রবলেম হতো। আমিও একটা স্টেজে গিয়েই আমি মানে সবাই তো একটা খারাপ পরিস্থিতির পরই তো মনে করে যে না আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে, আমিও সেখান থেকে আর কি শুরু করি। তো শুরুতে খুব অস্বস্তি হতো, তারপর যখন করলাম মেডিটেশন করতে করতে একটা সাউন্ড শুনতে পাই। আমরা মুখে বলি ওম, বাট নেচারের একটা সাউন্ড রয়েছে, এই যে সাউন্ডটা, তো এটা কি বলবে, কিভাবে আমি জানি না, বাট আমি এটা আর কি সায়েন্সের দিক থেকে জানতে চাই। একদম, আমি তোমাকে একটা জিনিস বলি। বিজ্ঞান ভৈরব তন্ত্র বলে একটি বই আছে, সেখানে পুরাণেরই একটি বই, সেখানে বলা হয় ভগবান শিব মা পার্বতীকে টোটাল 108 রকমের মেডিটেশন এর কথা বলেছিল। আচ্ছা। এবং সেখানে 30-40-40 এরকম করে 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলোর মধ্যে একটি হচ্ছে জ্ঞানমূলক মেডিটেশন, মানে মেডিটেশন যেটা তুমি লোকের কাছ থেকে শুনেও তোমার মেডিটেট স্টেট চলে যাবে। 2 নম্বর হচ্ছে ভক্তিমূলক মেডিটেশন, যেরকম আমরা পুজো অর্চনা রিচুয়ালস পালন করি, এটাও একটা মেডিটেশনের টেকনিক, এরকম 30-40 রকমের টাইপস আছে। আর আরেকটা হচ্ছে ক্রিয়া মেডিটেশন, যেটার কথা তুমি বললে, সেটা হচ্ছে ক্রিয়া মেডিটেশন। এটা খুব সহজ এবং খুব দ্রুত কাজ করে। তবে এই যে বলে না লোকে মেডিটেশন করলে একটু সময় লাগে বা প্রথমে ভালো লাগে না বা কাজ করছে না, বেসিক্যালি মেডিটেশন করার জন্য স্থির হয়ে বসতে হয়। একদম। এবং আমাদের শরীর যেহেতু স্থির হয়ে বসতে অভ্যস্ত নয়, কারণ ঘন্টা 2-3 তুমি ঘুমিয়ে যেতে পারো, তখন অন্য একটা ব্যাপার, এমনকি অনেক ঘুমিয়েও পড়ে মেডিটেশন করতে, কারণ ওটাতে অভ্যস্ত। কিন্তু জাগ্রত অবস্থায় তুমি স্থির হয়ে 1 ঘন্টা বসে থাকবে, নড়াচড়া করবে না, এটা খুব কঠিন ব্যাপার। তাই আমরা বলি যে মেডিটেশন করতে গেলে 3 মাস সময় শুধু বসতে শিখতে হয়, তারপরে মেডিটেশন শুরু হয়। স্টেজ এগুলো এক একটা স্টেপ। প্রথম হচ্ছে বসতে শিখতে হবে, নাহলে খুব কষ্ট হবে। তো যেই কারণে আমরা বলি যখনই তুমি মেডিটেট করছো তখন বসে করো, যে কোনো ফাঁকা জায়গায় করো। যদি তুমি হেডফোন তো এখন সবারই আছে, খুব মাইল্ড একটা সাউন্ড ফ্রিকোয়েন্সি চালিয়ে নাও, সেটা নিয়ে তুমি জাস্ট 15 মিনিট প্রথম দিন 10 থেকে 15 মিনিট বসো। তোমার মাথায় অনেক চিন্তা আসছে, সেগুলো অবজার্ভ করো। কোনো চিন্তাকে বাইরে বার করতে হবে না, কোনো চিন্তাকে ঢোকাতে হবে না, শুধু অবজার্ভ করো। ওই 10 থেকে 15 মিনিট পৃথিবী ওলট পালট হয়ে যাক, তোমার বাড়ির লোক এসে ডাকুক, তোমার প্রিয়জন এসে ডাকুক, তুমি উঠবে না। ওই 10টা মিনিট এরকম করতে করতে তার সময়টা বাড়াতে বাড়াতে ওটা 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। প্রত্যেক দিন যদি 1 ঘন্টা মেডিটেট করা যায়, তুমি বিশ্বাস করো তোমার সাউন্ড ফ্রিকোয়েন্সি সারা দিনের জন্য 450 গুণ বেড়ে যেতে পারে। আচ্ছা। এবং বলা হয়, এটা বিভিন্ন পুরনো গ্রন্থগুলোতে উল্লেখ করা রয়েছে, আমাদের শরীরে না চক্র আছে, আমাদের শরীরে 6টা চক্র মেন, 7টা সহস্রা চক্র। এই 6টা চক্রকে যদি ক্লিন বা ব্যালেন্স করতে হয়, মেডিটেশনের মতন জিনিস আর কিছু নেই। মানে ওদেরকে যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে এরকম ধরো আমি যদি পাতি কথায় বলি, তুকতাক করা, বান মারা, এই ধরনের কালা জাদু বলো বা এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে, কোনো রকম ভাবে এফেক্ট করবে না। আচ্ছা। তুমি সারা দিনে 8 ঘন্টা, সকালের দিকে হলে খুব ভালো, মেডিটেশন প্র্যাকটিস করো, কোনোদিন বাদ দিও না। কোনো রকম বান মারা, বশীকরণ, তুকতাক, হেনা তেনা কিচ্ছু তোমাকে এফেক্ট করবে না। নট অনলি দ্যাট, যদি তুমি চাও, তুমি ধরো সিদ্ধান্ত নিতে পারছো না, তুমি খুব কনফিউজড, তুমি তোমার ক্যারিয়ারের ডিসিশন ঠিকঠাক করে নিতে পারছো না, কি করবে, লোকে তোমাকে ছোট করছে, তোমার কনফিডেন্স কমে যাচ্ছে, এই সমস্ত সমস্যা চলে যাবে শুধু মেডিটেশন করলে। একদম। আর এই যে চক্রের কথা বললে, আমি একটা শব্দ শুনেছিলাম রেকি বলে, আমাদের এখন খুব মানুষ হিলিং আর কি, চক্র হিলিং করা যায়। এবার আমরা সাধারণ মানুষরা নর্মাল মেডিটেশন করতে পারি, হয়তো কেউ এরকমই কোনো ভিডিও দেখে বা কিছু, মানে নিজের লাইফের একটা স্টেজে গিয়ে আর পাচ্ছে না সে, মানে এবার ভালো থাকতে হবে সে এটা বুঝে গেছে, কিন্তু কিভাবে তার থেকে বেরোবে সে সেটা জানে না, তখন কেউ নিতে পারে।
সে নিজের জন্য ভাবে সে মেডিটেশন করছে, বাট সে যদি একটু মেডিটেশনে আস্তে আস্তে একটু লেভেল বাড়াতে চায়, সেক্ষেত্রে সে যখন আরো জানার চেষ্টা করে, সেই চক্র এগুলো জিনিস নিয়ে জানে, কিন্তু সেগুলোতে কনফিউজ থাকে, পুরোটা ক্লিয়ার থাকে না। তো রেকির কথা আমরা শুনেছি, হিলিং, এই জিনিসগুলো নিয়ে একটু শুনতে চাইবো। হ্যাঁ, ওই যে তোমাকে বললাম না যে বিজ্ঞান ভৈরব তন্ত্রে এরকম 108 রকমের মেডিটেশন টেকনিকের কথা বলা রয়েছে। রেকি বলো, প্রাণিক হিলিং বলো, বা মেডিটেশনের আরো তো অনেক পার্ট রয়েছে, এগুলো এক একটা রকম, ঠিক আছে। তুমি যদি সহজ পদ্ধতি রেকি এখানকার নয়, রেকি বিদেশি পদ্ধতি, তো এটাও একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে তুমি বেসিক্যালি মেডিটেটই করছো। হ্যাঁ, তুমি মেডিটেট করে তোমার যে 6টা চক্র রয়েছে তাকে ব্যালেন্সে নিয়ে আসছো। তোমার আমরা বলে থাকি যেই মানুষটা নিজের চক্রকে ঠিকঠাক ভাবে অ্যালাইন করতে পেরেছে, তার কাছে এই ব্রহ্মাণ্ডের এমন কোনো প্রশ্ন নেই যে সে উত্তর দিতে পারবে না, যদি সে ঠিকঠাক ভাবে করে। বাট এটা করা খুব একটা কঠিন নয়, কিন্তু অনেকটা অধ্যাবসায়, ধৈর্য সাপেক্ষ, এবং কিছু নিয়ম কানুন এখানে মেনে চলতে হয়। তোমার শরীর যদি ঠিক থাকে, তুমি চাইলে আরেকজনকেও ঠিক করে দিতে পারো, যেটাকে আমরা হিলিং বলি। আমরা নিজেদেরকেও হিল করি, ঠিক আছে। ধরে নাও তোমার শরীর কেটে গেল কোথাও, তুমি যদি ফেলে রেখে দাও, কিছুদিন পরে দেখবে অটোমেটিক্যালি তোমার শরীর নিজের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি দিয়ে নিজেকে সারিয়ে নিচ্ছে। ঠিক সেরকম ভাবে মনও তাই একই কাজ করে। মন খারাপ হলে, এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা তোমাকে বলি, আমরা সাইকোলজিতে যখন পড়াশোনা করছি তখন আমরা দেখেছি কোনো মানুষের মন 2.5 দিনের বেশি খারাপ থাকতে পারে না। মানে সে যতই খারাপ হোক না কেন, সে যতই দুঃখ পাক না কেন, 2.5 দিনের মাথায় তার মন ঠিক হয়ে যাবেই। যদি না ঠিক হয় তাহলে সে মানসিক সমস্যায় ভুগছে। তাই আমরা যখনই পেশেন্ট আসে, আমরা জিজ্ঞাসা করি কতদিন ধরে আপনার এরকম হচ্ছে। যদি দেখি 1 দিন 2 দিন হয়েছে, 3 দিন এরকম মোটামুটি গেছে, আমরা ওষুধ দিই না, আমরা অন্য কিছু প্র্যাকটিস করতে দিই, তাতে ঠিক হয়ে যায়। কারণ এই সায়েন্সের সাথে সাথে যদি আমি একটুখানি বৈদিক সিস্টেমটাকেও কাজে লাগাই, বলা হয় আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র, মানে চাঁদ, মুন। হ্যাঁ, ইমোশনাল প্যাটার্ন, ইমোশনস গুলোকে নিয়ন্ত্রণ করে। চাঁদ খুব দ্রুত পৃথিবীর চারিদিকে পাক খায়, এবং যেহেতু মন এর যে কার্যকলাপগুলো আমাদের ব্রেনের নিউরো সিস্টেমের উপরে ডিপেন্ড করে, তাই যখন চাঁদের ওই পূর্ণিমা বলো বা অমাবস্যা বলো, তখন মন খুব অ্যাক্টিভ থাকে, তার যে শক্তি সেটা আমাদের নিউরন সিস্টেমের উপরে বেশি কাজ করে। তাই জন্য তখন দেখবে মন খারাপ হওয়ার প্রবণতা বেড়ে যায়, অশান্তি বেড়ে যায়। মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনস এর পরিমাণ অনেকটা সেই সময় বেড়ে যায়। এবং নট অনলি দ্যাট, বাতের ব্যথা, পুরনো ব্যথা যন্ত্রণা, হ্যাঁ, অনেক বয়স্করাই বলে থাকেন যে আমাবস্যা আসছে, আমার ব্যথা বেড়ে গেছে। এক্স্যাক্টলি, কারণ সেই সময় আমাদের নার্ভ গুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো ওই কারণে আমরা বলি, এই ধরো অমাবস্যা পূর্ণিমা কেটে গেল, চাঁদ যখন আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন কিন্তু এই জায়গাগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। যদি না ঠিক হচ্ছে, আমরা নেক্সট তারপরে 1 সপ্তাহ দেখি, তারপরে 2 সপ্তাহ মানে 14 দিন দেখি। 14 দিন মানে একটা পক্ষ, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ। যদি ওই 14 দিনেও না ঠিক হয়, তাহলে 1 মাস দেখি। যদি 1 মাসে না ঠিক হয়, তখন মেডিসিন দিতে হয়। আচ্ছা, মন নিয়ে যখন কথা হচ্ছে, আমার পরের প্রশ্ন এটাই, ম্যানিফেস্টেশন। হ্যাঁ, তো এখন এই জিনিসটা খুব ট্রেন্ডিং, সবাই ম্যানিফেস্ট করছে, অনেক রকমের টেকনিক বেরিয়েছে, 555, 369, আর অনেক রকমের নাম্বারস রয়েছে, তারা ডায়েরিতে লেখে এবং সেটাকে ম্যানিফেস্ট, কারো ড্রিম জব কেউ ম্যানিফেস্ট করছে, কেউ ম্যারেজ ম্যানিফেস্ট করছে। তো এই জিনিসগুলো ম্যানিফেস্টেশন, ইটস রিয়েলি ওয়ার্ক? একদম, কিন্তু তোমাকে মন থেকে চাইতে হবে। আচ্ছা, তার আগে তো মনটাকে গড়তে হবে সেই রকম ভাবে, ফ্রিকোয়েন্সি ওয়াইজ। একদম, কারণ আমরা মনকে যদি ভাগ করি, ফ্রয়েড অনুযায়ী মনকে 3টে ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, কনশিয়াস, সাবকনশিয়াস, আনকনশিয়াস। বেসিক্যালি আমরা কনশিয়াস মাইন্ড থেকেই ভাবি, কিন্তু আমরা সাবকনশিয়াস মাইন্ড থেকে যদি ভাবি, সেগুলোই তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়। আর যদি এটা আনকনশিয়াস মাইন্ড থেকে ভাবতে পারি, তাহলে ওটা ম্যানিফেস্ট হবেই হবে। যেমন ধরো, তোমার বাড়িতে কেউ সময় মতন পৌঁছানোর কথা, পৌঁছাচ্ছে না, তোমার মনে কিন্তু আগে খটখট লাগবে যে কেন পৌঁছাচ্ছে না। তার মানে কোথাও গিয়ে তোমার মন তার ক্ষতির আশঙ্কা করছে। আচ্ছা, তার মানে অলরেডি তার ক্ষতি হয়েছে, তাহলে সেই আশঙ্কা তৈরি হয় না, যেটাকে আমরা সন্দেহ বলি।
আচ্ছা। কিন্তু তখন দেখবে আমরা চাই যে তার কোনো ক্ষতি না হোক, তার কোনো ক্ষতি না হোক, তার কোনো ক্ষতি না হোক, কিন্তু তোমার ভেতরের যে মন সে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছে যে তার কিছু ক্ষতি হয়েছে। আচ্ছা। বেসিক্যালি তুমি ম্যানিফেস্ট করছো তার কিছু ক্ষতি হয়েছে। দেখবে সে যখন ঢুকছে তখন হয় তার দেরি হয়েছে কোনো কারণে, নয় তার কোনো বিপদ হয়েছিল, নয় তার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, নয় সে ঠিক মতন গাড়ি পায়নি। তো এই জিনিসগুলো তোমার চাহিদার কারণেই হয়েছে। আমরা যেই কারণে আরেকটা কথা বলি, যারা একটু স্পিরিচুয়ালিটি নিয়ে প্র্যাকটিস করছে বা স্পিরিচুয়াল জায়গাতে রয়েছে, কেউ মারা গেলে কাঁদা উচিত নয়, কারণ মৃত্যুর পরে তার যে ফ্রিকোয়েন্সি সেটা তো নষ্ট হয়ে যায়। অনেকে বলে যদি কোনো জিনিসের সাথে ইমোশনাল কানেকশনস অনেক বেশি থাকে তাহলে ওই ফ্রিকোয়েন্সি ফেরত আসতে পারে। আচ্ছা। এবং সেই ফ্রিকোয়েন্সি যদি ফেরত আসে, সেখানে যদি সে অনেক দিন ধরে থেকে যায়, কোনো ক্রমে তুমি যদি সেই ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে পাস থ্রু হও, তাহলে সেই ফ্রিকোয়েন্সি তোমার উপরও ভর করে নেবে, তখন সমস্যা দেবে। খুব কম হয় এই জিনিসটা, যেই কারণে আমরা বলি মারা গেলে কাঁদতে নেই, কারণ ওই ফেরত চলে আসে না হলে। কারণ ওই তুমি কাঁদছো মানে তুমি ম্যানিফেস্ট করছো যে ফিরে আসুক। হ্যাঁ। এবং সেটা তো ফ্রিকোয়েন্সি দিয়েই হয়, এবং সেই ফ্রিকোয়েন্সি আর ওই ফ্রিকোয়েন্সি যদি এক হয়ে যায় তাহলে ওটাও পসিবল। ওই জন্য অনেককে বলতে শুনবে যে মারা যাওয়ার কিছুদিনের মধ্যে আমি একে দেখেছি, আমি ওর ফিলিংস অনুভব করেছি, এরকম বলতে শুনবে। তো এগুলো হয় ওই কারণে। কিন্তু এগুলো যেহেতু এতটাই দুর্বল ফ্রিকোয়েন্সি হয়, ওটা বেশি দিন লাস্ট লং করে না। আচ্ছা, সত্যি বলতে কোনো প্রশ্ন অনেকই ভেবেছিলাম, সেগুলো থেকে বাইরে গিয়ে প্রশ্ন যেন মন থেকে আসছে, যেটা সত্যি। তো এই বিষয় নিয়ে আমি আরেকটা প্রশ্ন করব। অনেকে না এটা বলে, বা আমরা যেমনটা দেখি যে কেউ মারা যাওয়ার পর তার ছবিতে হার দেওয়া হয় এবং সামনে অনেক ধরনের মিষ্টি বা খাওয়ার। এবার অনেকে না এখন এটা বলছে এতে মানে যিনি মারা গেছেন এতে তার যে আত্মা, সোল, সে অনেক কষ্ট পায়, মানে এটা করা উচিত না। এই বিষয়ে কি বলবেন? ডিপেন্ড করছে যে তুমি কতদিন পরে সেটা করছো। না, অনেকে এই যে বাৎসরিক ক্রিয়া হয় এক বছরের পরে করলে কোনো প্রবলেম হয় না সাধারণত। ওই একটা কাজ হয় আমাদের হিন্দুদের মধ্যে, এই সিস্টেমটা রয়েছে যে 11 দিন, 14 দিন, 15 দিন, 13 দিন এর মাথায় একটা করে কাজ হয়। ওই কাজের মধ্যে যদি কেউ করে তাহলে তার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। কিন্তু ওই ওই যে বললাম একটা পক্ষ কাটিয়ে নেওয়ার পরে ফ্রিকোয়েন্সি অনেক দুর্বল হয়ে যায়, তো তখন তুমি দিলে কোনো সমস্যা হবে না। বাট দেখো, মিষ্টি তুমি যাকে দিয়েছো তার ভালো লাগতো বা তার মানে শুভ কামনা করেই তুমি দিয়েছো, যদি তোমার কামনাটা শুভ থাকে, শুভ হয়, তাহলে কোনো মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। হার দেওয়া বা সাধারণত বলা হয় যে মৃত মানুষের ছবি বাড়িতে টাঙাতে নেই, তাতে স্মৃতি পুনরুচ্চারণ হয় এবং সেটার থেকে আমি দুঃখই পেতে পারি মনে। তারা তো আমাদের জীবনের একটা পার্ট ছিল, তাই যদি আমি সেই মানুষটাকে খারাপ সময় সামনে দেখি, আমাদের এরকম মনে হতে পারে যে এই খারাপ সময় যদি সেই মানুষটা থাকতো তাহলে আমাদের আরো ভালো হতো, আমরা আর একটু বেশি ইমোশনাল হয়ে যাই। এগুলো আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। হয়তো সেই কারণে আমাদের থাকার ওখানে টাঙানোটা উচিত নয় বলে মনে হয়। বরঞ্চ এমন কিছু ছবি তুমি টাঙাও যেগুলো তোমাকে আরো পজিটিভলি মোটিভেট করবে। যেই কারণে বলা হয় কোনো আদর্শ ব্যক্তিত্ব বা তোমার জীবনের কোনো গুরু বা তোমাকে যারা মোটিভেট করতে পারতো তাদের ছবি তুমি টাঙাতে পারো, সেখান থেকে তুমি মোটিভেটেড হবে, সেটা থেকে তুমি পজিটিভ এনার্জি পাবে, সেগুলো তুমি রাখতে পারো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে মানুষের যে 5টা তত্ত্ব, তো সেটাকে আমরা কিভাবে ব্যালেন্স করব? ধরতি, জল, অগ্নি, বায়ু, আকাশ। তো প্রত্যেকটা মানুষের জীবনে এই 5টা তত্ত্বর মধ্যে কোনো একটা এলিমেন্টস যখন একটু বিগড়ে যায় তখনই তার মধ্যে ইমোশনাল, তুমি যেটা বলছিলে, সরি আমি তুমি বলছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হিল করবে কিভাবে সে সেই সময়? এটা দেখো, শুধু আমাদের প্রত্যেকের শরীর নেই, পৃথিবীটাই 5টা তত্ত্ব বা এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। এলিমেন্ট নিয়ে বলতে গেলে একটু এলিমেন্টের সম্পর্কে আমি যদি বলে দিই, যেই 5টি তত্ত্বের কথা বলছো বেসিক্যালি পৃথিবী তত্ত্ব, জলতত্ত্ব, তারপরে অগ্নি তত্ত্ব, বায়ু তত্ত্ব, আকাশ তত্ত্ব, এরম ভাবে রয়েছে পরপর। এই তত্ত্ব, তুমি পৃথিবী বলতে গেলে তো আমাদের প্রশ্ন, তাহলে আমাদের শরীরের মধ্যে পৃথিবী তত্ত্ব তাহলে কি? বেসিক্যালি পৃথিবী তত্ত্ব নয়, ওর যে কোয়ালিটি, ওর যে গুণ। পৃথিবী শব্দের অর্থ হচ্ছে মাটি, পাথর, এগুলোই তো পৃথিবী। ওর কোয়ালিটি হচ্ছে স্টেবিলিটি।
তোমার শরীরের মধ্যে যা কিছু মজবুত, যেমন হাড়, মাংস, যার অস্তিত্ব রয়েছে, সেগুলো সব পৃথিবী তত্ত্বের। জলতত্ত্ব কি? তোমার শরীরের মধ্যে যা কিছু প্রবহমান, যেমন ব্লাডের মধ্যে জল রয়েছে, হরমোনস রয়েছে, এগুলো সব জলতত্ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেন তারপর হচ্ছে অগ্নিতত্ত্ব কি? এই যে আমাদের শরীরের মধ্যে একটা নির্দিষ্ট তাপ আছে, সেই তাপটা হচ্ছে তোমাদের অগ্নিতত্ত্ব, যার দ্বারা আমাদের বিএমআর সেট হয়, বেসাল মেটাবলিক রেট তৈরি হয়, যার জন্য আমাদের খাদ্যবস্তু ভাঙে, তাপ উৎপন্ন হয়, সেই তাপ থেকে শক্তি তৈরি, আমরা বেঁচে আছি। বায়ুতত্ত্ব হচ্ছে আমাদের কমিউনিকেশন মানে ধরো হার্ট থেকে ব্লাড পাম্প হচ্ছে, সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এটা বায়ুতত্ত্ব। আকাশ তত্ত্ব হচ্ছে আমাদের ভাবনা। তুমি আকাশ দেখতে পাও, কিন্তু আমি যদি বলি দেখাও, তুমি দেখাতে পারবে না। তুমি যেটাকে দেখাবে সেটা শূন্য। আমরা যদি বলি মাথার উপরে যে আকাশ আছে সেটা আকাশ, কিন্তু আসলে তো সেটা শূন্য। তবে আকাশের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আছে। তেমনি ভাবনা বা চিন্তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আছে। তুমি দেখাতে পারবে না, কিন্তু আছে। তো এই আকাশ তত্ত্বই হচ্ছে বাকি সবকটা তত্ত্বকে নিয়ন্ত্রণ করে, কারণ আকাশের মধ্যেই সবকিছু রয়েছে। পৃথিবী বলো, জল বলো, অগ্নি বলো, বায়ু বলো, যেহেতু আকাশের দ্বারাই সবকিছু নিয়ন্ত্রণ হয়, তাই আমাদের ভাবনা চিন্তার দ্বারাই আমাদের বাকি 5টা তত্ত্ব নিয়ন্ত্রিত হয়। তুমি যদি মনে করো তুমি কাজ করবে না, দিনরাত শুয়ে থাকবে, তুমি কিছুই করবে না, শুধু বসে থাকবে, তার মানে তোমার আকাশ তত্ত্ব তোমাকে তোমার বাকি তত্ত্বগুলোকে সেই কাজ করতে দিচ্ছে না, যেই কাজগুলো তারা করতে পারতো। তার ইমব্যালেন্স হবে। তুমি যদি মনে করো তুমি অতিরিক্ত পরিমাণে কাজ করবে, তাহলে তোমার শরীর অতিরিক্ত পরিমাণে তাপ তৈরি করবে, তাহলেও তোমার তত্ত্বগুলো ইমব্যালেন্স হবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। কি করে ব্যালেন্স করে চলতে হয়? যখন যেটা করার আমরা যদি তখন সেটা করি, তাহলেই আমাদের শরীরের তত্ত্ব ব্যালেন্স থাকে। আচ্ছা। যেই সময় খাওয়ার, সেই সময় যদি খাই, অগ্নিতত্ত্ব ব্যালেন্সে থাকবে। যেই যতটা জল খাবার ততটা যদি জল খেয়ে নিই, তাহলে আমাদের জলতত্ত্ব ব্যালেন্স থাকবে। যতটা পরিমাণ হাঁটাচলা করার দরকার, এক্সারসাইজ করার দরকার, ততটা পরিমাণ যদি এক্সারসাইজ করি, তাহলে বায়ুতত্ত্ব ঠিক থাকবে। যতটুকুনি মেডিটেশন করার দরকার, ততটুকুনি যদি মেডিটেশন করি, আকাশ তত্ত্ব ঠিক থাকবে। আচ্ছা। এবং ওই যে তুমি এক্সারসাইজ করছো, তার দ্বারা তোমার পৃথিবী তত্ত্ব ঠিক থাকছে। এইভাবেই ব্যালেন্স করতে হয়। অতিরিক্ত জলতত্ত্ব বেড়ে গেছে মানে তোমার মধ্যে ইমোশনের পরিমাণ বেড়ে গেছে। জলকে কে নিয়ন্ত্রণ করে? মন না, জল যে দ্রব্য, আগুন দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তার মানে অতিরিক্ত পরিমাণে তোমার মধ্যে ইমোশন বেড়ে গেছে মানে তোমাকে অগ্নিতত্ত্বের ব্যালেন্স করতে হবে। খেয়াল করে দেখবে, যেই মানুষরা মনে দুঃখ পায়, তারা স্ট্রেস ইট করে, তারা খায়। খেলে বিএমআর বাড়ে, তার মানে অগ্নি বেড়ে যাচ্ছে। তার মানে কি অটোমেটিক্যালি অগ্নি বাড়িয়ে ওইটাকে ব্যালেন্স করার চেষ্টা হচ্ছে। তো এইভাবে যদি তুমি তোমার শরীরের তত্ত্ব ব্যালেন্স করো, তাহলে তোমার মন শরীর সব ঠিক থাকবে। শরীরের সাথে সাথে যেই খানে আমরা থাকি, মানে বাসস্থান আমাদের যেটা, সেখানেও তত্ত্ব রয়েছে। একটু আগে তোমার সাথে কথা হচ্ছিল, তোমার বাড়িতে যদি জলের কোনো প্রবলেম থাকে, ধরো কল দিয়ে জল ট্যাপ ট্যাপ করে পড়ছে, বা তোমার বাড়ির আশেপাশে জল জমে যায়, বা খাল আছে, নর্দমা আছে, তুমি খেয়াল করে দেখবে যে এই এলাকায় খাল, নর্দমা এই সমস্ত আছে, বা জল ওপেন থাকে এবং সেখান দিয়ে খারাপ জল বেশি প্রবাহিত হয়, সেই এলাকায় প্রচুর ঝগড়াঝাটি হয়। হয় না? কারণ মানসিক মিল নেই। ঠিক আছে? যেই এলাকায় ধরো তুমি এমন একটা ঘরে থাকো যেখানে বায়ু চলাচল ঠিকঠাক ভাবে হয় না, দেখবে তোমার শরীর দুর্বল হবে। আচ্ছা। কারণ কমিউনিকেশন, যেই বাড়িতে বায়ু চলাচল ঠিকঠাক ভাবে হয় না, সেই বাড়িতে ফুসফুসের সমস্যা হয়, হার্টের প্রবলেম আসে, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। যেই বাড়ি তোমার অতিরিক্ত পরিমাণে জিনিসপত্র বাড়ির মধ্যে অতিরিক্ত পরিমাণে রয়েছে, ধরো কিছু কিছু বাড়ি আছে দেখবে সেই বাড়ির মধ্যে এখানে খাট আছে, ওখানে সোফা আছে, তার মধ্যে ডাই করা জিনিসপত্র রয়েছে, খাটের তলায় জিনিসপত্র রয়েছে, আলনার মধ্যে জিনিসপত্র রয়েছে, বাঙ্কের মধ্যে প্রচুর জিনিসপত্র রেখে দিয়েছে, সেই বাড়িতে দেখবে দুশ্চিন্তার পরিমাণ মারাত্মক বেশি। তো এই জিনিসগুলো পুরো ওই দ্বারা নিয়ন্ত্রিত হয়। তুমি বাড়ি পরিষ্কার করে দাও, তোমার চিন্তার পরিমাণ কমে যাবে। কারণ তুমি তোমার নিজের থট ক্লিয়ার করছো না, তোমার চিন্তাকে ক্লিয়ার করে দিচ্ছ। তুমি করে দেখো, যেই কারণে দেখবে
ফাঁকা জায়গায়, যেখানে ওই সাধু সন্ন্যাসীরা থাকে, তারা ফাঁকা, এরা তাদের মন কত শান্ত, কত স্থির, এই জিনিসগুলো কাজ করে।